বিষণ্ণ মনে একা বসে আছে রাজ। কানে তার ব্লুটুথ, ওপাশ থেকে আছে পিয়াস, তার কানে ব্লুটুথ, যেটা গামছা দিয়ে কপাল বেঁধে ঢেকে রাখা। সামনে ঝুড়ি ভরা মাছ, এক এক সময় এক একজন এসে মাছ কিনে যাচ্ছে। এর মাঝেই এক বৃদ্ধ লোক এসে মাছ দেখতে থাকেন। দুর্ভাগ্যবশত আজকে তার কাছে পিয়াসের সামনের মাছগুলোই টাটকা লাগছে, যেগুলো ফ্রেশ আর নদীর। দাম হয়তো চড়া হবে, তবুও লোকটা এক এক মাছের দরদাম করতে থাকে। এক ফাঁকে জিজ্ঞাসা করে, ইলিশের কেজি কত করে? পিয়াস জানে বর্তমান দাম। সে ফেসবুকে দেখেছিল, আবার আজকেও পাশের জনের থেকে শুনেছিল, তাই বলে 1700 টাকা। লোকটা শুধু বলল, ও। মন খারাপ করে চলে যেতে নেয়, আবারও একটু পিছে ফিরে তাকায়। পুরনো দিনের মানুষ তিনি। মাছের ব্যাপারে অভিজ্ঞতা তার অনেক বেশি। তিনি দেখেই বুঝতে পারছেন এই মাছের স্বাদ বেশি। সচরাচর পাওয়া যায় না এমন টাটকা মাছ। এগুলো তো এখন বাইরে চলে যায়। লোকটা আবারও এসে বলে, একটু কমানো যায় না? কত রাখতে চান? 1000? বাঙালি দেখি একটুতেই চান্স পেলে লাফিয়ে পড়ে। আগে ইলিশের দাম কত ছিল খেয়াল আছে? তাও আবার সাইজে ছোট। এগুলো ভালো করে দেখেন চাচা, ডিমওয়ালা ইলিশ, তাও আবার মন্ত্রী। বলেও থেমে যায় পিয়াস। এগুলো যে রাজ নিজের মাধ্যমে জোগাড় করে পিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছে, এটা বলতে যাচ্ছিল। লোকটা মনটা খারাপ করে চলে যেতে নেয়। পাশে মাছ বিক্রেতার কাছে গেল। রাজ এতক্ষণে এগুলো শুনছিল, তাই বলে, ইলিশের দাম আজকের জন্য তোমার দোকানে 500 করে দাও। একেবারে 150 করে দেই? রাজ হালকা হাসলো। পিয়াস রেগে আছে। এতগুলো মাছের সামনে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তার উপর আবার এক একজন কিছুক্ষণ পর পর এসে মাছ নিয়ে যাচ্ছে। দামে না মিললে গালি পর্যন্ত দিতে থাকে তাকে। অনেকে তো আছে মাছ দেখে দামাদামি করে চলে যায়। পিয়াস স্থির হয়ে বসতেও পারছে না। রাজ হালকা হেসে বলে, এবার বুঝলে তো, যারা দিনরাত রৌদ্রে পুড়ে পরিশ্রম করে তাদের কত কষ্ট। এই কষ্ট বুঝতে হলে একদিন আপনিও ছদ্মবেশে আসুন। সারাদিন তো আপনি ওই এসির মধ্যে বসে থাকেন। বুঝুন আমার কষ্ট। তোমার তো সাহস কম না মন্ত্রীকে কষ্ট দিতে চাও। আমি কি কম কষ্টে আছি? আরে ওই মাছ বিক্রেতার অন্তত বউ তাকে সেবা যত্ন করে, আমার কপালে তো তাও জোটে না। উল্টো বউ আমার নামে মামলা করে বসে আছে। বিয়ে করেছেন, হলো না 1 রাত, এর মধ্যে কি এমন যত্ন চান? সেটা বুঝতে হলে তোমার মতো গবেটকে একটা বিয়ে করাতে হবে। বাই দ্য ওয়ে, ওনাকে ডেকে আজ অল্প দামেই মাছগুলো দিয়ে দাও। শুধু ওনাকে না, আজ সবাইকে কমে দিবে, বুঝেছো? যদি সন্দেহ করে বলবে তোমার মালিকের বিয়ে উপলক্ষে সকাল থেকে যে মাছ বিক্রি অনেক ভালো হচ্ছে, তাই দুপুরের দিকে দাম কমিয়ে দিচ্ছে। পিয়াস গলা উঁচিয়ে লোকটিকে ডাকে, ও চাচা, আসেন আসেন, এদিকে আসেন। আহ, আমার পিউ বেবি আজ পারফেক্ট মাছ বিক্রেতা হয়েছেন। হ্যাঁ সেই, একদিন ভিখারি কণ্ঠে আপনার মন জুড়ে যায়, আরেকদিন মাছ বিক্রেতার। এমন করো না, আমি তোমাকে সিনেমার নায়ক হওয়ার সুযোগটাও করে দিব একদিন। বলি কি, এসব না করে একটা বউ এনে দেওয়ার সুযোগ করে দিলেই তো হয়। মন্ত্রীর এখনো বৈবাহিক সুখ হলো না, তুমি মিয়া এখনই সুখ চাও? ছ্যাঃ। বৃদ্ধ লোকটা এতক্ষণে এগিয়ে আসে। পিয়াস তাকে দেখে বলে, মাছের কেজি 500 তো নিবেন নাকি? লোকটা ভ্রু কুঁচকে বলে, এত কম দামে কেন? লোকটা যে এর ভিতর কোনো গরমিল দেখছে এটা বুঝলো পিয়াস, তাই বলে, আজকে আমাদের মালিকের বউ তারে বাস দিছে, সেই দুঃখে সে সবাইকে কম দামে মাছ দিয়ে ভালোবাসা কুড়াইতে চায়। এদিকে তার দুঃখে আমাগো সুখ লাগছে। কমে দিচ্ছি টাটকা মাছ, আজ সকালেই আনা, নিতে চাইলে নিতে পারেন। লোকটি কোনো কথা না বলে নিজে নিজে দুটো মাছ উঠিয়ে দিল পিয়াসের হাতে। পিয়াস মাছটা মাপতে থাকে, ওদিকে কানে থাকা ব্লুটুথের মাধ্যমে রাজের থেকে শুনছে, আমার বইয়ের থেকে এই বাস আমি তোমার পিছনে দিয়ে ঢুকিয়ে দিব, হালার পুত। পিয়াস এসে দিল, পাত্তা দিল না এমন কথার। মন্ত্রী খেপেছে এবার। লোকটা মাছ নিয়ে যাওয়ার পর অনেকেই এসেছে মাছ নিতে। একে এক করে
লোক জানাজানি হওয়ার কারণে রকির কানে গেল সব কিছু। শুনেই মাথা গরম করে দল নিয়ে আসে বাজারে। মাছের দাম নির্দিষ্ট করে দেওয়া আছে। এদিকে পিঁয়াজ কেন এত কম দামে দিবে, তাহলে তারা কি নিবে? কিছুক্ষণের মধ্যেই বাজারে বড়সড় ঝামেলা সৃষ্টি হলো। রাজের কাছে কল এসেছে, তাকে এখন মিটিংয়ে জয়েন হতে হবে। বিরোধী দল ও মায়াও থাকবে সেখানে, সাথে থাকবে প্রধান বিচারক। দুপুরের খাবারটা খেলো না রাজ। মাহমুদ সর্দার রাজের কাছে এসে বলেন, আমিও যাব তোমার সাথে। কোনো দরকার নেই বাবা, তোমার নামে মিথ্যা মামলা চলছে, আমাকেই তো তোমার পাশে থাকা উচিত। বাবা হয়ে আমি একদম দূরে থাকতে পারবো না। মাহমুদ সর্দার নিজেও চিন্তায় আছেন। রাজের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণ নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু এড়িয়ে যেতে পারবে না রাজ। রকির জবানবন্দি যদি হয়ে থাকে রাজের বিরুদ্ধে, তাহলে তো আরও বেশি বিপদ হবে রাজের জন্য। অন্যদিকে তারই বিয়ে করা বউ তার নামে মামলা করে রেখেছে। মন্ত্রী হওয়ার সুবাদে স্ট্রং প্রমাণ না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রমাণ দেওয়ার এখন সময় এসেছে। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার কথা উঠেছিল, কিন্তু যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে নিয়ে চাপ দিচ্ছে সবাই। মিডিয়া তোলপাড় হয়ে আছে। শিয়া, হিয়া, মালিনী সবাই টিভির সামনে। কিছু দেখায় কি না দেখার জন্য বসে আছে। সবাই টিভির দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছে। এখন জানালো মিটিং লাইভ দেখানো হবে না। হিয়া বিরক্ত হয়ে বলে, সংবাদ শুরু হলে ডাক দিস। এখানে বসে থেকে টেনশন নিতে পারছি না, আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি। শিয়া কোনো কথা বলছে না, চুপ করে অপেক্ষা করছে। সুইমিং পুলের কাছে এসে বসে আছে হিয়া। পানিতে পা ভিজিয়ে বইতে তার চোখ। কিছুক্ষণ পর এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কোনো গার্ড নেই এদিকে। ফোনে সময় দেখলো কোনো পুরুষ মানুষ এখন আসবে না, তাই সে সুইমিং পুলে নামলো। ঠিক তখনই সর্দার মহলে দরজার দিকে ঢুকলো রুদ্রর বাইক। বাইকটা গ্যারেজে রেখে নিজেদের বাড়ির দিকে যাবে, অমনি দেখলো সুইমিং পুলের পানিতে হাত দিয়ে পানি নিয়ে খেলছে তার হিয়া পাখি। রুদ্র বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে হিয়ার দিকে এগিয়ে আসে। সুইমিং পুলের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, তোকে তো এভাবে কখনো সুইমিং পুলের কাছে আসতে দেখিনি। হিয়া রুদ্রের দিকে ফিরে রুদ্রকে দেখে গায়ের কাপড় ঠিক আছে কিনা দেখে নেয়। বিরক্ত হয়েই বলে, এভাবে হুটহাট মেয়ে মানুষ দেখলে চলে আসেন কেন? মেয়েদের প্রাইভেসি বলতেও কিছু থাকে। বিড়বিড় করে রুদ্র বলে, লেংটিকাল থেকে তোর প্রাইভেসি দেখেই তো বড় হয়েছি, আজ আবার নতুন কথা? যাই হোক, বড় হয়েছিস, পরিবর্তন তো হতেই হবে। সমস্যা নেই, বিয়ের পর তোর প্রাইভেসি আমি অনলি মি করে দেব। হিয়া রুদ্রের দিকে ফিরে বলে, কি বিড়বিড় করছেন আপনি? ভাবছি। কি? তোর গোসল করতেও চশমা লাগে? চোখের এতটা অধঃপতন হয়েছে? আমার চোখের অধঃপতন হয়নি রুদ্র ভাই, ওটা আপনার চোখের হয়েছে। তাই তো রাস্তার যে কোনো মেয়েকেই পেলে আপনি ঘেঁষাঘেঁষি করেন। আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি, এটাই শুধু তোর চোখে পড়ে, আর কারোটা তো পড়ে না। হিয়া অভিমান করল। এই কথার উত্তর তার কাছে থাকলেও সে দিবে না। ধীর পায়ে হেঁটে যেই সুইমিং পুল থেকে উঠতে নিবে, রুদ্র ওর হাত ধরে সুইমিং পুলে নামে। হিয়া কটমট চাহনি দিয়ে বলে, কি শুরু করলেন আপনি? সত্যিটা বললেই তো হয়। কোন সত্যি? ভালোবাসার মানুষটির পাশে অন্য কাউকে দেখলে যতটা মনে আঘাত হয়, ততটা বাকি মানুষের বেলায় হয় না। ভালোবাসার মানুষটির ভালো খারাপ সব দিক যেমন আমাদের নজরে থাকে, অন্যদের বেলায় সেই বিষয়টা নজরে আসে না। রুদ্র ভাই। হিয়ার নরম চাহনি। রুদ্র তার মন পড়তে শুরু করেছে। এটা তো হিয়া চায় না, কোনো মতেই চায় না। কখনো তো এমন কোনো কথা হিয়া প্রকাশ করেনি, তাহলে বুঝলো কী করে রুদ্র? রুদ্র হিয়ার মুখে ভাই শুনে বিরক্তির সাথে বলে, তোর বাপের সৎ ভাইয়ের ছেলে লাগি, ভাই ভাই করে কান খাবি না। বাপের সৎ ভাই মানে তো আমার কাকা, তার ছেলে তো আমার ভাই হয়। তা না হলে কি কাকু বলে ডাকবো? ভাইয়া বাদে কি অন্য কিছু বলা যায় না? হ্যাঁ যায় তো। রুদ্র খুশি হলো, ভাবলো তাকে ভালোবেসে অন্তত রুদ্র বলে ডাকবে, কিন্তু হিয়া তাকে বলে নষ্ট পুরুষ।
রুদ্রের মুখটা চুপসে গেল। গা ঝাড়া দিয়ে বলে, এই নষ্ট পুরুষের বাপের নাতির মা হবি তুই? কি বুঝিসনি? না, কাছে আয়, বুঝিয়ে দিচ্ছি। হিয়া কোনো কথা না বলে আবারও উঠতে নেয়। রুদ্র ওর হাত ধরে নিজের কাছে আনে। ঘোর লাগা দৃষ্টিতে দেখছে হিয়াকে। হিয়ার ভিজে যাওয়া চুলগুলো তাকে অন্য জগতে নিয়ে গেল। রুদ্রের চাহনি দেখে হিয়া বুঝে যায় কোনো অঘটন ঘটবে, তাই নিজের মুখের ওপর ওড়না দিয়ে ধরে বলে, আপনার ছোঁয়াও আমার সহ্য হয় না। একদিন ঠিকই আমার ছোঁয়া পেতে আমার কাছে নিজে আসবি তুই। এতটা দায় আমার পড়েনি। যেদিন ভালোবাসার ক্ষতটা বৃদ্ধি পাবে সেদিন তোর দায় পড়বে। রুদ্রের কাছেই ছিল হিয়া। রুদ্র তাকিয়ে আছে হিয়ার দিকে। এর মাঝে রুদ্রের মাথায় আঘাত অনুভব করে। পিছনে ঘুরতে নিয়ে বলে, কে রে? পিছনে তাকিয়ে দেখল আহান সর্দার। তিনি মাত্রই এসেছিলেন বাড়িতে। শুনেছেন রুদ্র বাড়িতে ফিরেছে। অন্যদিন এত তাড়াতাড়ি ছেলে তার বাড়িতে আসে না, ক্রিমিনাল কেস নিয়েই ব্যস্ত থাকে। আজ যেহেতু এসেছে তাই সেও এসেছে। এসেই ছেলের এই আকাম দেখে রাগে তার মাথায় ঢিল ছুঁড়ে মারে। রুদ্র ভ্রুকুটি করে বলে, এভাবে মারলে কেন? তোমার লজ্জা হওয়া উচিত, ইডিয়েট। তাড়াতাড়ি উপরে আসো। বলেই চলে গেলেন তিনি। রুদ্রও চলে গেল তার পিছু। হিয়া হেসে দিল। বিড়বিড় করে রুদ্রকে শুনিয়ে বলেছিল, ঠিক হয়েছে। হিয়ার মুখটার দিকে ওড়না রাখা ছিল। রুদ্র যদিও এখন কিছু করতো না, কিন্তু আহান সর্দারের নজরে এত কিছু আসবে না। তিনি গুরুজন হিসেবে ছেলেদের অধঃপতন চায় না। এত তাড়াতাড়ি লোকসমাজে জানাজানি হলে এরা দুজনে কলঙ্কিত হবে। এমনিতেও এই বাড়ির ছোট বউয়ের ছেলে হিসেবে তাকে অনেকের থেকে অনেক কিছুই শুনতে হয়েছে, যেটা বাড়ির লোক বলতো না, বলতো পিছনে পড়া লোকেরা। এই ভাইয়ে ভাইয়ে বাদিয়ে দেওয়ার চেষ্টা অনেকবার করা হয়েছে। আহান সর্দার ঘরে এসে সোফায় বসলেন। রুদ্র ড্রেস পাল্টিয়ে এসে বলে, তোমার ঘরে একা লাগে না বাবা? আহান সর্দার পাশে থাকা ছোট ফুলদানি ছুঁড়ে মারে। সাথে সাথেই ধরে নেয় রুদ্র। চোখ ছোট ছোট করে বলে, তোমার বৌমা আনার ব্যবস্থা করছিলাম, তুমি কি না আমাকেই কবরে পাঠিয়ে দিচ্ছ? আমি যেন এই দৃশ্য আর না দেখি। তুমি এই দৃশ্য দেখবে এটা কি আমি জানতাম? আমি তো জানতাম তুমিও বাসায় নেই। এর মানে আমার পিছে পিছে তুমি মেয়েটাকে এভাবে জ্বালাও? তোমাকে কেন বলবো? রুদ্র চোখ গরম করে বলেন। রুদ্র কলার ঠিক করে বলে, আজ এত তাড়াতাড়ি এলে যে? শুনেছি তুমি এসেছো, তাই সময় দিতে চেয়েছি ছেলেকে। কাজ ছিল না আজকে। আজকের কাজটা জেসি করে নিতে পারবে। তোমার ভাইটা আসবে, ওর তো বিয়ের সানাই বাজাবো। একসাথে কি তোমারটাও বাজাবো? আগে ভাই আসুক, এবার সানাই বাজে নাকি অন্য কিছু দেখতে পাবে। কি করতে চলেছো তোমরা? আমি তো কিছুই করব না। যা করার তোমার ছেলে করবে এবার। আমি আমার মতো ইনভেস্টিগেশন করব। এটাতে যেন কারো বিপদ না হয়। যারা বিপদে আছে তাদেরকে বাঁচাতে চাই বাবা। হয়তো এতে অনেকের মাঝে বিচ্ছেদ ঘটবে, আবার অনেকের মৃত্যু। আহান সর্দার চলে গেলেন রান্নাঘরে। আজ বাবা ছেলে একসাথে খাবেন। কাজের ব্যস্ততায় এই সুযোগ খুব কম পায় তারা। যারা এক নিঃশ্বাস নিয়ে পিছনে ফিরে বীরের চোখে চোখ রেখে বলে, সমস্যা কি আপনার? আমার সমস্যা তুমি জানো না? না, জানি না। প্রথম থেকে তো এমন পিছু নিতেন না, এখন এত টান কেন? প্রথমে তুমি আমার মনে ভালোবাসা জাগিয়েছ, এখন যখন একবার ভালোবেসেছি তখন দূরে যেতে দিব না তোমাকে। আমার সাথে ব্রেকআপ করবেন না? না। শিওর তো? হুম। আবারও বলছি, শিওর তো? আরে বাবা হ্যাঁ। তাহলে চলুন। কোথায়? শপিং করতে। আপনার এই বিরক্ত করাটা আমিও এবার বাড়িয়ে দিব। বলেই যারা ভিতরে চলে গেল। মৌকে নিয়ে ড্রেস সিলেক্ট করছে। একটার পর একটা জামা নিতে নিতে 30-এর মতো সেট নিয়েছে সে। মৌ হা হয়ে দেখছে। বীর তার মতো কুল হয়ে দাঁড়িয়ে আছে। বুকে হাত গুজে যারার এই কাণ্ড দেখতে ব্যস্ত সে। যারা কিছু কসমেটিক্স নিল। লিপস্টিকের এক একটা কালার ঠোঁটে দিয়ে পাউট করে তো একবার করে দেখছে। যারার পিছনে একজন যুবক ছিল, তাকে দেখে যারা বলে, মানিয়েছে আমাকে?
যুবকটি হাতের ইশারায় বুঝালো, অনেক সুন্দর লাগছে। বীর এসে লিপস্টিক কেড়ে নিয়ে ফেলে দিল ডাস্টবিনে। যারাকে কাঁধে করে নিয়ে বলে, পাগলের পাগলামি বাড়তে থাকবে। বোন, তুই বিল পে কর, আমি এই পাগলিটাকে নিয়ে যাই। মিটিং শুরু হলো একটি চ্যানেলের মাধ্যমে। সামনাসামনি বসে আছে তিনজন ব্যক্তি, মায়া, রাজ ও বিরোধী দলের হয়ে আরশাদ। বড় আসনে বসে আছে বিচারক। দূরে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি ও মাহমুদ সর্দার। বিচারকদের বয়ানে মায়া কিছু কাগজপত্র দেখালো। এগুলো দেখিয়ে বলে, আমার কাছে এসব ইনফরমেশন আছে, এগুলো আমি আপনার সামনে প্রবেশ করলাম। আপনি কি বলতে চান মন্ত্রী শাহরিমরাজ অপরাধী? মায়া রাজের চোখের দিকে তাকিয়ে বলে, এই পৃথিবীতে একেবারে সাধু বলে কোনো ব্যক্তি হয় না, তাই আমি শিওর বলতে পারবো না উনি কেমন। আমার তথ্য অনুসারে, আমার আইডিয়া, এগুলো উনি করেছেন। আমার শুধু একটাই চাওয়া, আইনের সঠিক বিচার ও মেয়েগুলোর জীবন রক্ষা পাওয়া। পিছনে বসে থাকা লোকগুলো হাততালি দিল। মায়ার কথাগুলো তাদের মনে ধরেছে। বিচারক কাগজগুলো দেখল। উনি সবকিছু দেখে বলেন, এখানে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই যেটা শাহরিমরাজকে আসামি বলে দাবি করা যায়। আরশাদ আর চোখে তাকালো রাজের দিকে। বিচারক আবারও বলে, তবে শাহরিমরাজ যদি তার বিরুদ্ধে প্রমাণ দিতে না পারেন, তাহলে এগুলো দিয়েই তাকে আসামি বলে দাবি করা যাবে। আরশাদ ওর অ্যাসিস্ট্যান্ট এর দিকে হাত বাড়ালো। অ্যাসিস্ট্যান্ট কিছু ফাইল দিল, যেগুলো বিচারকের হাতে দিয়ে বলে, আমার ইনফরমেশন অনুযায়ী শাহরিমরাজের চেলাপোলা ইদানিং খুব বেড়েছে। তারা একটুতেই মন্ত্রীর নাম করে লুটপাট করে, গরিবের হক মেরে খান তিনি। এমন মন্ত্রী কি দেশকে রক্ষা করতে পারবে? প্রমাণ অনুযায়ী এগুলো সত্য প্রমাণ হলো। বিচারক এগুলো দেখে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি কি কিছু বলবেন আপনার হয়ে? রাজ এতক্ষণ মায়ার চোখের দিকেই তাকিয়েছিল। কিছু একটা ভেবে বলে, মিস্টার আরশাদ, আমার নামে যেগুলো প্রমাণ দিল তার বিরুদ্ধে আমার একটাই কথা, আমার লোক আমার নাম করে লুটপাট করলেও আমি কি করেছি, বা আমাকেই তাদের সাজেস্ট করতে দেখা গিয়েছে? আরশাদ আলতো হেসে বলে, নাটের গুরু তো আপনি। এছাড়া মিস মায়া তো আপনার উপরেই মামলা করেছে। রাজ ম্লান হেসে বলে, সে না হয় আমার বউয়ের ভুল বুঝাবুঝি দ্বারা একটু ছোটোখাটো পাগলামি। মিয়া বিবির ভুল বুঝাবুঝি মিটে যাবে তখনই যখন আমরা হব চার দেয়ালে বন্দি। মাহমুদ সর্দার বিরক্ত হয়ে মনে মনে বলেন, ছেলেটা আমার এখনও বাসরে বিভোর। জন্মের সময় বউটা আমার কী এমন খেয়েছিল যে ছেলে আমার বউ ছাড়া কিছুই বুঝে না? আরশাদ ভুরু কুঁচকে বলে, বউ? এই যা, আপনার তদন্তে একটু মিস হয়ে গেল। আপনি যার সাথে মিলে আমার নামে মামলা করেছেন সে তো আমারই বউ। আরশাদ মায়ের দিকে তাকালো। মায়া উঠে দাঁড়িয়ে বলে, এখানে আপনার উপরে যে দায় চাপানো হয়েছে তার সলিউশন করুন। রাজ নিজেও দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, মিস জেসি। জেসি এলো রকিকে নিয়ে। রকির কপাল ফেটে রক্ত, মুখের অবস্থা বেশ খারাপ। আরশাদ অবাক হয়ে আছে। এই ছেলেকে তো সে আজকেও বাজারে পাঠিয়েছিল চাঁদাবাজি করতে, ধরা পড়ল কিভাবে? মায়া অবাক হয়ে আছে, কারণ সে জানতো পিয়াস মাছ বিক্রেতা সেজেছিল আর এই রকি ওখানে ঝামেলা তৈরি করেছে, কিন্তু জেসি মেয়েটার ব্যাপারে জানতো না। মায়া মায়া এবার রাজের দিকে তাকালো। রাজ মায়ার দিকে চোখ টিপ দিয়ে মায়ার কাছে এসে বলে, বাসরটা তো আজ রাতে হবেই, ওটা কি মিস করা যায়? তাই তো হাটে হাড়ি ভাঙার প্ল্যান করেই এসেছি। এখন শুধু বাড়ি যাব আর শুরু করে দিব তোমার আমার সুখের বাথরুম বিলাস।